লিখতে হবে। হ্যাঁ, হেডলাইন দিয়ে লেখো বন্ধন শক্তি কাকে বলে। এই চ্যাপ্টারে মেইনলি আমাদের কিছু ম্যাথমেটিক্যাল অংশ করতে হবে। এখানে কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল অংশ আছে। ক্যালকুলেটর লাগবে, প্রত্যেকদিন ক্যালকুলেটর নিয়ে আসবা। বন্ধন এবং শক্তি হেডলাইন দিয়ে লেখো রসায়ন ও শক্তি, কেমিস্ট্রি চ্যাপ্টার 8, রসায়ন এবং শক্তি। হ্যাঁ, হেডলাইন দিয়ে লেখো রসায়ন এবং শক্তি। ছয়টায় সাড়ে ছয়টা বাজে, নেক্সট আর এরকম হবে না। তোমরা আচ্ছা 6টা তো নামাজ শেষ, 6:10 শুরু করবো, 6:10 স্যার নামাজ শেষ হয়ে এই দিকে সব স্যার নামাজ পড়ে আসতে হবে তো। নামাজে যে মুহূর্তে নামাজ পড়ো। তাহলে আমি আর 15 মিনিটে থাকতে পারবো, আমার 7টা থেকে আবার ক্লাস। 6টা থেকে যা শুরু হবে 6টায়। এই নেক্সট থেকে 6টায় সবাই আসবা, 6টা কিন্তু নেক্সট থেকে 6টায় আসবা, 6টা থেকে 7টা। হ্যাঁ শোনো, নেক্সটে আজকে কিন্তু আমি আগে শুরু করতে চেয়েছিলাম, আসো না দেখে শুরু করি না, আমি তো নেক্সটে কালকে জয়েন করবো না। 6টা থেকে হ্যাঁ 6টা থেকে আগে আসাতে হলো 45-এ 15 মিনিট নামাজ শেষ হবে। তো আসতে আর 15 মিনিট 20 মিনিট লাগে যাবে না। দেখো বন্ধন শক্তি, দেখো বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে বন্ধনে, হ্যাঁ বন্ধন শক্তি কাকে বলে? বন্ধন শক্তি কাকে বলে? ওরা আজকে ফ্রি, আজকে পুরো ক্লাস আছে। বন্ধন শক্তি দেখো বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আইতো না দেরি হয়ে গেছে। বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে, এই যে তোমরা এরকম করতেছো, যেদিন আমি হঠাৎ করে পরীক্ষা নিয়ে ফেলবো, তোমরা ইয়ে নিতে থাকো, আমি একদিন হঠাৎ করে নিয়ে ফেলবো, কাউকে কিছু বলবো না। বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে অপর পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে অপর পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। চ্যাপ্টার 8 লেখা আছে। আমাদের তো শিখতে নেই। চ্যাপ্টার 8 বন্ধনে আবদ্ধ একটি পরমাণু অপর পরমাণুর সাথে যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। তিনজনে তিনটা ওটা একটা দাও। স্যার আকর্ষণ বলছেন হ্যাঁ, যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। সেগুলো অনেক কম। তাহলে বন্ধন শক্তি কারা কারা আছে? পরমাণুর সাথে কিটা একটা পরমাণুর সাথে অপর পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। মানে বন্ধন শক্তি মানে কি? যখন একটা বন্ধন তৈরি হবে, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে না, এই আকর্ষণটাকে বলা হয় বন্ধন শক্তি। যে শক্তি দ্বারা আকর্ষণ থাকে, আকর্ষণ থাকে, তাকে বন্ধন শক্তি বলে। তাহলে আমাকে বলো, আয়নিক যোগে বন্ধন শক্তি কোনটা? কার কার মাঝখানে? ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝখানে যে আকর্ষণ থাকে। যে আকর্ষণ কিটা হ্যাঁ, আকর্ষণ শক্তি কাজ করে। যে বন্ধন শক্তির সময় বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে অপর পরমাণু যে আকর্ষণ শক্তির দ্বারা যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। মানে যেমন হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন। তাহলে সোডিয়ামের চারপাশ দিয়ে কে থাকবে? ক্লোরিন থাকবে, আর ক্লোরিনের চারপাশ দিয়ে থাকবে সোডিয়াম তার আশেপাশে থাকবে ক্লোরিন, এনে ক্লোরিন মাইনাস এনে ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস 1 2 3 4 5 6। আবার ক্লোরিনের চারপাশ দিয়ে থাকবে সোডিয়াম প্লাস এই সোডিয়াম প্লাস 6টা থাকবে। দ্যাট মিন্স এদের মাঝখানে এটা কিন্তু
একটা পরমাণু সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরাইড, এদের মধ্যে কোন ধরনের বন্ধন কাজ করতেছে? আয়নিক বন্ধন কাজ করতেছে, এবং এই বন্ধনের নাম, এই শক্তি, বন্ধন শক্তির নাম হচ্ছে স্থির গতির আকর্ষণ শক্তি। দ্যাট মিন্স একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, এদের মাঝখানে চার্জ কাজ করতেছে না? চার্জ, এর মধ্যে কিন্তু চার্জ কাজ করতেছে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। এর মধ্যে অবশ্যই আকর্ষণ বল কাজ করবে, কারণ আমরা জানি হচ্ছে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আর সমধর্মী চার্জ কি করে? বিকর্ষণ করে। দ্যাট মিন্স সোডিয়ামের সাথে ক্লোরিন যে আকর্ষণ শক্তি, যে শক্তি দ্বারা এরা যুক্ত আছে তাকে বলা হয় বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি, তাহলে লেখা যায় বন্ধন শক্তি দুই ধরনের। না না, এটা আন্তঃআণবিক আকর্ষণ। লেখা যায় আকর্ষণ শক্তি দুই ধরনের, একটা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আর একটা অন্তঃআণবিক আকর্ষণ শক্তি। একটা কি আন্তঃআণবিক আর একটা অন্তঃআণবিক। বন্ধন শক্তি দুই ধরনের, একটা আন্তঃআণবিক আর একটা হচ্ছে অন্তঃআণবিক। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, লেখা যায় আন্তঃআণবিক আকর্ষণ শক্তিকে সার্বিকভাবে ভ্যান ডার ওয়াল আকর্ষণ শক্তি বলে। আন্তঃআণবিক আকর্ষণ শক্তিকে সার্বিকভাবে ভ্যান ডার ওয়াল আকর্ষণ শক্তি বলে। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আর একটা অন্তঃআণবিক, একটা দুইটা, একটা অন্তঃআণবিক আর একটা আন্তঃআণবিক, একটা অন্তঃআণবিক আর একটা আন্তঃআণবিক। আন্তঃআণবিক আকর্ষণ শক্তিকে সার্বিকভাবে ভ্যান ডার ওয়াল আকর্ষণ শক্তি বলে। আন্তঃআণবিক আকর্ষণ শক্তিকে সার্বিকভাবে ভ্যান ডার ওয়াল আকর্ষণ শক্তি বলে। ভ্যান ডার ওয়াল আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি বলে? এটা বলা হয় ভ্যান ডার ওয়াল আকর্ষণ শক্তি। ভ্যান ডার ওয়াল আমি কিন্তু আচ্ছা, অন্তঃআণবিক আকর্ষণ শক্তি মানে একটা অণুর মধ্যে, অণুর ভেতরে যে শক্তি, এই শক্তিটাকে বলা হয় অন্তঃআণবিক। আর একটা অণু আর একটা অণুর মাঝখানে যে শক্তি, এটা এই শক্তিকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। তাহলে অন্তঃআণবিক শক্তি হলো তিনটা আছে, একটা হচ্ছে ধাতব বন্ধন, এটা বুঝি নাই স্যার। ধাতব বন্ধন আছে, সমযোজী আর হচ্ছে আয়নিক। এই দুটো স্যার তাই বলি করতে চাই। তাহলে বন্ধন শক্তি আমরা বললাম দুই ধরনের হয়, একটা আন্তঃআণবিক মানে কি? আন্তঃআণবিক বলতে বোঝায় যেমন একটা কার্বন ডাই অক্সাইড আর একটা কার্বন ডাই অক্সাইড, এই একটা অণু আর একটা অণু, এই দুইটা অণুর মাঝখানে যে শক্তি, এই শক্তিকে বলা হয় আন্তঃআণবিক, এবং এটা অনেক দুর্বল একটা শক্তি। একই রকম, হ্যাঁ একই রকম যৌগের মধ্যে, সবই তো একই যৌগের মধ্যে। দেখো বন্ধন শক্তি দুই ধরনের হয়, একটা আন্তঃআণবিক আর একটা অন্তঃআণবিক। অন্তঃআণবিক মানে বলতে বোঝায় একটা অণুর ভেতরে যে শক্তি আছে, একটা অণুর ভেতরে যেমন কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ধন শক্তি আছে না? কার্বন ডাই অক্সাইড মানে কি? একটা কার্বন, এই পাশে একটা অক্সিজেন বসছে, এই পাশে একটা অক্সিজেন। তাহলে এর ভেতরে যে শক্তিটা আছে এটাকে বলা হয় অন্তঃআণবিক। ভেতরে, অন্ত মানে কি? ভেতরে, অণুর ভেতরে যে শক্তি তাকে বলা হয় অন্তঃআণবিক। আর দুটি অণুর মাঝখানে, একটা অণু আর একটা অণুর মাঝখানে যে শক্তি তাকে বলা হয় আন্তঃআণবিক। যেমন এখানে একটা কার্বন, এখানে অক্সিজেন, এই একটা অণু আর এই একটা অণু, এদের মাঝখানে খুব দুর্বল বন্ধন কাজ করে, এই শক্তিটাকে বলা হয় ভ্যান ডার ওয়াল শক্তি বা ভ্যান ডার ওয়াল আকর্ষণ শক্তি। এটা মনে রাখবা যে আন্তঃআণবিক যে শক্তি এটা অনেক দুর্বল, এবং এটাকে সার্বিকভাবে কি বলা হয়? ভ্যান ডার ওয়াল আকর্ষণ শক্তি। এটা আমার অনেকগুলো টাইপ আছে, আমরা উপরে ক্লাসে পড়ব। কিন্তু অন্তঃআণবিক যে তারপরে এটা একটু বুঝাই দিতে, তাহলে এটা বুঝিনি আবার আচ্ছা, বন্ধন শক্তি কাকে বলে? বন্ধন শক্তি হচ্ছে
একটা অণু অথবা একটা পরমাণুর মধ্যে যে শক্তি কাজ করতেছে তাকে কি বলে? তাকে বলা হয় বন্ধন শক্তি। মানে একটা পরমাণুর সাথে একটা পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয়, যেমন একটা আয়ন, যেমন সোডিয়াম নিয়ে আমাকে চুরি করে ভাইয়া তামিলটা অর্ডার এই আলাদা এখানে কি দেখো, এই একটা পরমাণু আর একটা পরমাণু, এই কথা বলো না, একটা ভাইয়া কোন পদার্থের মধ্যে ভেতরে যে শক্তিটা আছে তাকে বলা হয় অন্তঃআণবিক। কোন ভেতরে যে শক্তিটা আছে আর অণুর মাঝখানে যে শক্তি এটাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। তাহলে এটা অণুর মধ্যে হিসাব করতে হবে। হ্যাঁ, একটা অণুর ভেতরে শক্তিটা আছে আর একটা অণু আর একটা অণুর মাঝখানে যে শক্তি এটাকে বলা হয় আন্তঃআণবিক। যেমন কার্বন ডাই অক্সাইড, এটা একটা কার্বন ডাই অক্সাইড, এটা একটা কার্বন ডাই অক্সাইড, দুইটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর ভেতরে মাঝখানে যে শক্তিটা আছে এটাকে বলা হয় আন্তঃআণবিক। আর অণুর ভেতরেও কিন্তু শক্তি আছে, এই শক্তিটাকে বলা হয় অন্তঃআণবিক। পরমাণু হ্যাঁ, পরমাণুর মধ্যে এই যে একটা কার্বন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, এদের মধ্যে যে শক্তিটা আছে সেটাকে কি বলে? অন্তঃআণবিক শক্তি বলা হয়। আর অন্তঃআণবিক শক্তিগুলা কিভাবে হতে পারে? পরমাণুর ভিতরে তাহলে শক্তিটা কি? পরমাণুর ভিতরে না তো, পরমাণুর ভিতরে তো আবার হচ্ছে নিউক্লিয়াস শক্তির কথা বলতেছে, ওটা বাদ। কিন্তু একটা পরমাণু আর একটা পরমাণুর মধ্যে যে শক্তি সেটাকে বলা হয় আন্তঃআণবিক। অন্তঃআণবিক। মানে অণু, একটা অণুর ভেতরে কি পরমাণু থাকে না? এই পরমাণুগুলো যে শক্তি দ্বারা আকর্ষণ থাকে অণুর ভেতরে, আর একটা অণু আর একটা আমি এভাবে করে দেখি। তারে মারতে হবে আমার একটা ব্যাগ সব বুঝা দেখি। দ্যাট মিন্স এই কথাটা কার কার ক্লিয়ার হয় নাই বলো? আমার লেট করে আসলে তো বুঝবেনই না। পরে দেখেন কি না। এটা তো আসেন যে পিকনিক করতে আসেন, তাই না? তাহলে দেখো, যেমন কার্বন ডাই অক্সাইডের কথা বলতেছিলাম, যে ওর ভেতরে অণুর ভেতরে যে শক্তিটা আছে, যেটা অণুর ভেতরে শক্তি। দ্যাট মিন্স তুমি যদি এই কার্বন আর অক্সিজেন আলাদা করতে চাও তোমার কম শক্তি লাগবে না বেশি শক্তি লাগবে? বেশি। বেশি। কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস আর একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস সরিয়ে দাও, কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে আমরা বললাম যে একটা অণু আর একটা অণুর মাঝখানে শক্তি থাকে, আবার অণুর ভেতরেও শক্তি থাকে। অণুর ভেতরে যে শক্তি, এই শক্তির অনেক স্ট্রং থাকে, কিন্তু একটা অণু আর একটা অণুর মাঝখানে শক্তিটা দুর্বল থাকে। মানে যে দুইটা ভিন্ন অণু। হ্যাঁ, দুটি ভিন্ন অণুর মাঝখানে, এটা বলা হয় স্যার, এই জন্য দুইটা ভিন্ন অণুর মাঝখানে যে শক্তি থাকে তাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। স্যার পরমাণুর মাঝে যে শক্তি ওটা অন্তঃআণবিক, অন্তঃআণবিক। আর অণুর মাঝে যে শক্তি ওটা আন্তঃআণবিক। আন্তঃআণবিক। আসস্তা। অন্তঃআণবিক যে শক্তিটা এটা তিন ধরনের হতে পারে। কি কি শক্তির মধ্যে কোন কোন বন্ধনে থাকে? ধাতব বন্ধনে কিন্তু অন্তঃআণবিক শক্তি থাকে, তারপরে সমযোজী বন্ধনের মধ্যে অন্তঃআণবিক থাকে, তারপরে আণবিক শক্তি থাকবে। কিন্তু আন্তঃআণবিক যে আকর্ষণ শক্তি এটা দুটো অণুর মাঝখানে থাকে, এটা অনেক দুর্বল একটা বন্ধন থাকে, বুঝতে পারছো? আচ্ছা, আমাদের এখানে স্টার দিয়ে লেখো বন্ধন ভাঙতে, লেখো বন্ধন ভাঙতে, স্টার দিয়ে লেখো যে রাসায়নিক বন্ধন ভাঙতে, রাসায়নিক বন্ধন ভাঙতে শক্তি, স্যার আবার রাসায়নিক বন্ধন ভাঙতে শক্তি প্রয়োগ করতে হয় বা শক্তি ক্ষয় হয়। রাসায়নিক বন্ধন ভাঙতে শক্তি কি নাই? রাসায়নিক বন্ধন ভাঙতে শক্তি ভাঙছি। রাসায়নিক বন্ধন ভাঙতে শক্তি অপচয় করতে হয় বা ক্ষয় করতে হয় বা প্রয়োগ করতে হয়। শক্তি প্রয়োজন, লেখো রাসায়নিক বন্ধন ভাঙতে শক্তি প্রয়োজন হয়। তারপরে লেখো রাসায়নিক বন্ধন তৈরিতে শক্তি নির্গত হয়। শক্তি বন্ধন ভাঙতে শক্তি অপচয় হয়। প্রয়োগ করতে হয়, প্রয়োগ করতে হয়। লেখো শক্তি প্রয়োগ রাসায়নিক বন্ধন ভাঙতে শক্তি প্রয়োজন হয় আর রাসায়নিক বন্ধন তৈরিতে শক্তি নির্গত হয়। রাসায়নিক বন্ধন তৈরিতে বুঝো না? শক্তি নির্গত হয়, কেন স্যার বুঝলাম স্যার আসলে নেই। বুঝো নাই? মানে এই দেখো, এই দিকে তাকাও, স্যার আপনি পিছনে দেখায়। এই দেখ প্লিজ দয়া করে কেউ ডিস্টার্ব আমার মাথাটা গরম করে দিছে। ডিস্টার্ব করো না। ব্যাটটা আমার কাছে বুঝছো, ব্যাটটা আমার কাছে। এই দেখো, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন
এটা থেকে তৈরি হবে হাইড্রোজেন আয়োডাইড। শুক্রবারে এই দেখো এইদিকে তুমি শুক্রবারে আসবে কিন্তু তোমার কিন্তু অপেক্ষা রইলো। ইরিটেট করলে কিন্তু বাইর করে দেবো, একদম বাইর করে দেবো, এটাকে আমার কানটা করে বের করে দেবো। দেখো হাইড্রোজেন আর আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আর আয়োডিন তৈরি হবে, ঠিক আছে? এখন প্রথমে কি হবে? প্রথমে হাইড্রোজেন ভেঙে যাবে। এই হাইড্রোজেন আর হাইড্রোজেন পরমাণু যেটা আছে এটা সেপারেট হওয়া লাগবে। ওকে আয়োডিন যেটা আছে এটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর ভেঙে যাবে ভেঙে যাবে। এখন হাইড্রোজেন আর আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। তাহলে আমাকে একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য কি লাগে? প্রথমে ভাঙতে হবে। আগের বন্ধন ভাঙা লাগে, আবার তারপরে কি হয়? নতুন ভাবে তৈরি হয়। তো আগের বন্ধন ভাঙার জন্য আমাকে শক্তি দিতে হবে প্রয়োজন। আর নতুন ভাবে যে বন্ধন তৈরি হলো হাইড্রোজেন আর আয়োডিনের সাথে নতুন বন্ধন যে তৈরি হলো এখান থেকে, তাহলে সেক্ষেত্রে যখন নতুন বন্ধন তৈরি হবে তখন শক্তি নির্গত হবে। তাহলে পূর্বের বন্ধন ভাঙার জন্য আমাকে শক্তি ব্যয় করতে হয় অথবা প্রয়োজন বা দিতে হয়। আর নতুন ভাবে শক্তি যদি নতুন ভাবে বন্ধন তৈরি হলে সেক্ষেত্রে শক্তি ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট করতে হবে। এখন এই যে শক্তি প্রয়োজন এবং শক্তি নির্গত হচ্ছে, শক্তি আসে এর পার্থক্যকে বলা হয়, হ্যাঁ, শক্তির তো শেষ নাই, শুধু একটা থেকে আরেকটা রূপান্তর হয়। তাহলে এই যে আগের বন্ধন ভাঙলা শক্তি লাগলো, আর পরের বন্ধন তৈরি হলো শক্তি নির্গত হলো। তাহলে এই যে শক্তি তৈরি হওয়া এবং নির্গত হওয়া, এই শক্তির পার্থক্যকে বলা হয় ডেলিজ। এর আগে চ্যাপ্টার আমরা পড়ছি না ডেলিজ কি? ডেলিজ বলতে বোঝায় তাপমাত্রা পার্থক্য। এই তাপমাত্রা পার্থক্য মানে কি? যে পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি আর নতুন বন্ধন তৈরিতে যে নির্গত শক্তি, এই দুই শক্তির পার্থক্যকে বলা হয় বন্ধন শক্তি বা ডেলিজ। এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে রাসায়নিক বন্ধন যখন হবে, পূর্বের বন্ধন রাসায়নিক বিক্রিয়া যখন হবে তখন আগের বন্ধন ভেঙে যাবে, নতুন বন্ধন তৈরি হবে। আর আগের বন্ধন ভাঙার জন্য আমাকে শক্তি দিতে হবে। আর নতুন বন্ধন এই শক্তিটা আসবে কোথেকে আসবে? আশেপাশের যে পরিবেশ থেকে আসবে। আর নতুন ভাবে যে বন্ধন তৈরি হবে তখন সেক্ষেত্রে শক্তি নির্গত হয়। আর এই যে শক্তি নির্গত হইলো আর শক্তি প্রয়োজন হইলো, এই দুই শক্তির পার্থক্যকে বলা হয় ডেলিজ বা শক্তির পার্থক্য ডেলিজ দ্বারা প্রকাশ করা হয়। এখন বলো যে এত রোমান্টিক হইছে যদি বন্ধন ভাঙতে কম শক্তি লাগলো আর বন্ধন তৈরিতে কি কইছে হইছে এটা আমিনার পাশে বলে ওই বলে এটা তো মোটা করে এই দেখো ভাইয়া পেটা এই শোনো, রাসায়নিক বন্ধন ভাঙতে, এই কথা বলো না, আমি নাকি কইছি রাসায়নিক বন্ধন ভাঙতে পূর্বের বন্ধন ভাঙতে, ম্যাডাম নজর খারাপ পূর্বের বন্ধন ভাঙতে আপনি আলোচনা করেন আস্তাগফিরুল্লাহ। বাদি আর কিছু করছে চুপ। তুই আরো জোরে জোরে কইয়া তুই নিজে রে হাসাস পূর্বের বন্ধন ভাঙতে কম শক্তি লাগতেছে, আর নতুন বন্ধন যখন তৈরি হবে তখন যদি বেশি শক্তি নির্গত হয় তাহলে সেক্ষেত্রে তাপ আশেপাশটাকে ওভারঅল শক্তি নির্গত হবে না শক্তি শোষণ হবে বলো তো? নির্গত হবে শোষণ হবে শোষণ। আবার বলি দেখো, বন্ধন ভাঙতে আমার কম শক্তি লাগতেছে, আর যখন নতুন বন্ধন তৈরি হচ্ছে তখন বেশি পরিমাণ শক্তি আমার উৎপন্ন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওভারঅল একটা কন্টেইনারের মধ্যে হচ্ছে মনে করো, তাহলে সেক্ষেত্রে কন্টেইনারের তাপমাত্রা বাড়বে না কমবে? বাড়বে। মানে মনে করো যে আমি একটা ব্যবসা বিজনেস করতে যাচ্ছি, এই বিজনেসে আমি 500 টাকা দিলাম, বিনিময়ে আমি 600 টাকা পাইলাম, তাহলে কি হলো? 100 লাভ হয়েছে। দ্যাট মিন্স আমার তাপ দিতে হচ্ছে 500 জুল আর এখানে তৈরি হচ্ছে কত? 600 জুল। তাহলে আমার 100 জুল কি হলো? লাভ হয়েছে না? এই 100 জুল তাপমাত্রা এই কন্টেইনার থেকে বের হবে, নির্গত হবে। এটা কই যাবে তাহলে নির্গত হবে, তাহলে সেটা হবে তাপ উৎপাদন বিক্রিয়া। সেটা কি হবে? তাপ উৎপাদন বিক্রিয়া। এখন চিন্তা করো, বন্ধন ভাঙতে আগের বন্ধন ভাঙতে আমাকে 600 কিলো জুল দেওয়া লাগতেছে। আগের বন্ধন ভাঙার জন্য আমাকে 600 দিতে হচ্ছে, 600 কিলো জুল। আর নতুন যে বন্ধন তৈরি হলো এটার মধ্যে 500 কিলো জুল শক্তি তৈরি হইলো বা নির্গত হইলো। তাহলে দিছিলাম 600, পাইলাম 500, 100। তাহলে এখানে কি হলো? 100 লস হয়ে গেল না? মানে 100, তাহলে 100 পরিমাণ শক্তি কোথা থেকে আসবে? সে আশেপাশ থেকে সে 100 পরিমাণ শক্তি জোগাড় করবে। তাহলে আশপাশটাকে
সে ঠান্ডা করবে না গরম করবে? ঠান্ডা করবে। ঠান্ডা That means সেটা হবে তাপ হানি বিক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে লেখো যে রাসায়নিক বিক্রিয়ায় স্টার দিয়ে লেখো, রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন অথবা তাপ শোষণ হয়। স্যার প্রত্যেক বিক্রিয়া কি আগে ভাঙবে তারপর বলবে? হ্যাঁ অবশ্যই। অবশ্যই বুঝবেন। লেখো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন অথবা শোষণ হয়। আরে ভিতরে আমার কলম তাপ উৎপন্ন হলে উৎপন্ন অথবা শোষণ হয়। রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন অথবা শোষণ হয়। শোষণ হয়। লেখো পূর্বের বন্ধন ভাঙতে, লাগেনি? একই স্টারে হ্যাঁ দাঁড়িয়ে লেখো পূর্বের বন্ধন ভাঙতে, পূর্বের বন্ধন ভাঙতে শক্তি, শক্তি কি হয়? শক্তি প্রয়োজন। পূর্বের বন্ধন ভাঙতে শক্তি প্রয়োজন হয় আর নতুন বন্ধন তৈরিতে শক্তি নির্গত হয়। এখন পূর্বের বন্ধন ভাঙতে, পূর্বের বন্ধন ভাঙতে শক্তি প্রয়োজন হয়। হ্যাঁ শক্তির প্রয়োজন হয়। এবং নতুন বন্ধন তৈরিতে শক্তি নির্গত হয়। পূর্বের বন্ধন ভাঙতে শক্তি, তোমার জন্য কিন্তু আমরা কপি পূর্বের বন্ধন ভাঙতে শক্তি কি হয়? প্রয়োজন দরকার। আর নতুন বন্ধন তৈরিতে শক্তি নির্গত হয়। অফকোর্স আসতে হবে শুক্রবারে। লেখো এই দুই শক্তি, তারপরে দেখো যে এই দুই শক্তির পার্থক্যকে ডেলিজ আকারে প্রকাশ করা হয়। স্যার ওই রাসায়নিক বিক্রিয়া শেষে কি আমরা ডেলি হ্যাঁ ডেলিজ। দেখো এই দুই শক্তির পার্থক্যকে ডেলিজ আকারে প্রকাশ করা হয়। স্যার বানা ডেলিজ, এ না ঠিক আছে। ডেলিজ, ছেলেটা ভালো। ডেলিজ বা তাপমাত্রা, তাপমাত্রার পার্থক্য হিসেবে প্রকাশ করা হয়। এই দুই শক্তির পার্থক্যকে ডেলিজ আকারে প্রকাশ করা হয়। এই দুই শক্তির পার্থক্যকে ডেল এইচ, ডেল এইচ আকারে প্রকাশ করা হয়। এই দুই শক্তির পার্থক্যকে ডেল এইচ আকারে প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। আর আজকের পরীক্ষাটা কবে নিলে? দিবে না। দেখো নিবে না। এখনো হ্যাঁ, কি কইলে? তাহলে তাপ, দেখো তাপ উৎপাদনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের? দুই ধরনের। দেখো তাপ উৎপাদনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। তাপ উৎপাদনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। দুই গালি দিও না। তাপ উৎপাদনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। তাপ উৎপাদনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। এক নম্বর হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী, স্যার আবার তাপ উৎপন্ন তাপ উৎপাদনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। এক নম্বর হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তাপ হানি বিক্রিয়া। কষ্ট দিও না। মনে কষ্ট হয় না। তাপ উৎপাদনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা দুই নম্বরে তাপ হানি। দেখছো? একটা তাপ উৎপাদী আর একটা তাপ হানি। তাপ উৎপাদী এবং তাপ হানি, হানি। ওকে ওকে তারপর লেখো যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিজ এর মান কি হয়? নেগেটিভ। লেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিজ এর মান ঋণাত্মক। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক। তারা বাড়ি নেন তো একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক। দেখছো? দেখ, লাগে না বুঝতে পারি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক। ঋণাত্মক অর্থাৎ ওকে অর্থাৎ আরে আর আচ্ছা। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক। অর্থাৎ 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 ডেলিজ এর মান বন্ধন, মানে পূর্বের বন্ধন ভাঙতে, পূর্বের বন্ধন ভাঙতে কম শক্তি প্রয়োজন হয়। অর্থাৎ অর্থাৎ পূর্বের বন্ধন ভাঙতে পূর্বে কম শক্তির প্রয়োজন হয়। বানতে পূর্বের বন্ধন ভাঙতে কম পরিমাণ শক্তির প্রয়োজন হয়। পূর্বের বন্ধন ভাঙতে কম পরিমাণ শক্তির প্রয়োজন হয় এরপরে স্যার এবং নতুন বন্ধন তৈরিতে বেশি পরিমাণ শক্তি নির্গত হয়। ওকে ওকে
অর্থাৎ পূর্বের বন্ধন ভাঙতে কম পরিমাণ শক্তির প্রয়োজন হয় আর নতুন বন্ধন ভাঙতে নতুন বন্ধন তৈরিতে কম পরিমাণ শক্তি নির্গত হয়। পূর্বের বন্ধন ভাঙতে কম পরিমাণ শক্তির প্রয়োজন হয় আর পূর্বের বন্ধন ভাঙতে আরে পূর্বেরটা আগে কম শক্তি নতুন লাগলে এটা হয়ে যাবে দুই বন্ধন পূর্বের বন্ধন ভাঙতে কম পরিমাণ শক্তির প্রয়োজন হয় নতুন বন্ধন তৈরিতে বেশি পরিমাণ শক্তি নির্গত হয় নতুন বন্ধন তৈরিতে বেশি পরিমাণ শক্তি নির্গত হয় প্রয়োজন নির্গত হয় নির্গত হয় একটা বাহির হলেও হয় বাহির হয় তার লেখো কম পরিমাণ শক্তি নির্গত হয়। তার লেখো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান ধনাত্মক এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আর ভাইয়া আচ্ছা দেখো ভাই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান ধনাত্মক কোলি সামিলা না কি সাউদি তাপ হারি বলি মেডা বিক্রিয়ার ক্ষেত্রে বলি মেডা এই ম্যাডাম ΔH এর মান বলে মেডা ভিটি তো ΔH শুরু এর মান ধনাত্মক লেটার ওই মেডা আরসিবি দেখো ভিটি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান ধনাত্মক অর্থাৎ পূর্বের বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয় লেক্সিকো আচ্ছা বেশি শক্তির প্রয়োজন পূর্বের বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয় এবং নতুন বন্ধন তৈরিতে কম পরিমাণ শক্তি নির্গত হয় অর্থাৎ পূর্বের বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয় অর্থাৎ পূর্বের বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয় এবং নতুন বন্ধন ভাঙতে নতুন বন্ধন তৈরিতে কম পরিমাণ শক্তি নির্গত হয় নতুন বন্ধন তাপ তৈরিতে হারি বিক্রিয়া কম পরিমাণ লেখো না কেন আর আরেকটা বলছি তো পূর্বের বন্ধন ভাঙতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হয় এবং নতুন বন্ধন তৈরিতে কম পরিমাণ শক্তি নির্গত হয় হ্যাঁ আমি বুঝতে নেই বুঝতে নেই তারপর লেখো যে ΔH করছি নতুন নির্গত হয় নতুন বন্ধন তৈরিতে নতুন বন্ধন তৈরিতে কি হয় হ্যাঁ নতুন বন্ধন তৈরিতে কম শক্তি হচ্ছে আর আগে বেশি কি হয় আগে বেশি বন্ধন ভাঙতে বেশি লাগে আর বন্ধন তৈরিতে কম লাগে তাহলে আমরা কি জানি তাহলে লেখো যে ΔH নতুন বন্ধন পুরাতন বন্ধন ভাঙতে মানে রাখতে পানি রাখো পানি এটা করছে গেগিরি করছে সামনে যারা কথা এখানে এখানে বসো আমি যে কথা বলবে একবারও কথা না, বলবি না, না। যে কথা বলবে তাকে সামনে এখানে বসো এখানে বসে কথা বলবি। এখানে আর বসে- আসলে স্যার মেন কথা হচ্ছে আজকে মধ্যে পারমিশন দেন আরে তুই কথাই তো Punishment ΔH এর মান ΔH equal to পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি। এটা লেখো স্যার এটা না আরেকবার লিখেছিলেন স্যার বিক্রিয়কের শক্তি এটা আরো লেখাবো লেখো না তুমি লেখো এটা আবার ΔH তাহলে ΔH এর মানকে আমরা দুই ভাবে লিখতে পারি এই কথা বল না ΔH এর মানকে আমরা দুই ভাবে লিখতে পারি একটা হচ্ছে
পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি, অথবা আমরা উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। যদি আমরা অভ্যন্তরীণ শক্তি হিসেব করি তাহলে সেক্ষেত্রে হবে উৎপাদের মোট কত শক্তি আছে এখন, আর বিক্রিয়ার মোট এখন অভ্যন্তরীণ শক্তি কত আছে সেটা দিয়ে আমরা ডেরিভেটিভ করতে পারি, অথবা ভাঙতে কত শক্তি লাগবে, অথবা উৎপন্ন যখন হবে। এই তবে এই কি হইছে তোর এখানে কি হইছে কথা বলিস না দয়া করে। চোখের সমস্যা এই এরপরেও আমাদের দেখে দেখে লাগবে আবার কি আমার লেখা শুরু তাহলে আমরা ডেল এইচটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি? ডেল এইচটাকে দুই ভাগে করা যায়, সেটা হচ্ছে আগের বন্ধন প্রান্তে যে শক্তি লাগতেছে মাইনাস নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি। আর যদি আমরা অভ্যন্তরীণ শক্তি হিসাব করি যে এখন তার মধ্যে কত বন্ধন আছে, মানে এখন তার মধ্যে কত আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে অভ্যন্তরীণ শক্তি মানে কি একটা পরমাণুর মধ্যে যে শক্তি লুকায়িত থাকে তাকে অভ্যন্তরীণ শক্তি বলে। তাহলে অভ্যন্তরীণ শক্তি হিসাব করলে উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। দুইটার মান কি সমান হবে? হ্যাঁ? দুইটার মান কি সমান হবে? না হ্যাঁ, মানে এই ক্ষেত্রে আমরা দুইটা সূত্রে আমি কাজে লাগাবো। যখন যেটা কাজে লাগে, যখন যেটা দুইটা কি একই জিনিস, বন্ধন ভাঙতে যেটা রাখবো আর বন্ধন তৈরিতে কতটুকু হবে এটার হিসাব যদি করি তাহলে ডেল এইচ পাওয়া যাবে, অথবা এখন বর্তমানে অভ্যন্তরীণ শক্তি কত আছে সেই হিসেবে আমরা করতে পারি। মানে যেমন তোমার এখানে আমাদের কিছু বন্ধন শক্তির মান বের করতে হবে। আচ্ছা এটা বলতো দেখি, এই বলো, এটা হচ্ছে বিক্রিয়কের ভেতরে অভ্যন্তরীণ শক্তি, এই কথা বলো না। আর এটা হচ্ছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি সাপোজ এটা, আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে এটা। স্যার একটু এই কথা বলে কথা বলিস না। বিক্রিয়কের মোট শক্তি হলো এটা মনে করো, আর উৎপাদের এই লেভেলে আছে। এখন বিক্রিয়ক থেকে সবসময় উৎপাদ হবে, তাই না? কথা বলি যে বিক্রিয়ক থেকে উৎপাদ হবে। এখন মনে করো যে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 500 কিলোজুল, আর উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 400 কিলোজুল। মাইনাস তাহলে বলো যে বিক্রিয়ক থেকে যদি উৎপাদ তৈরি হয়, মানে বিক্রিয়ক থেকে সে উৎপাদ তৈরি হবে, তাহলে এর ছিল 500, এর হলো 400। তাহলে 500 থেকে যদি 400 হয় তাহলে অতিরিক্ত 100 কিলোজুল শক্তি কি হবে? স্যার ঋণাত্মক ধরে এখানে আসতে বলছি না, চলে যাও যাও। এই আমাকে বলো, আমার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 500 কিলোজুল ছিল, আর এটা হচ্ছে বিক্রিয়কের, আর উৎপাদন হচ্ছে 400 কিলোজুল। তাহলে চিন্তা করো 500 থেকে আমি 400 হব, তাহলে বাকি 100 শক্তি কই চলে যাব? সে নির্গত হবে না? মানে বিক্রিয়কের এখন শক্তি হলো 500 কিলোজুল। মাই স্যার মাই অনেক জোরে মারছে। তাহলে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি হলো 500 কিলোজুল, আর উৎপাদের কত? উৎপাদের 400। তাহলে 500 থেকে যদি 400 হয় 100 কিলোজুল শক্তি কই চলে যাবে? বের হয়ে যাবে না? আর আশেপাশে সেটা তাপ উৎপাদই হবে না তাপ হারি হবে? বলো উৎপাদই হবে, কারণ 500 কিলোজুল থেকে 400 কিলোজুল যখন হইতেছে তখন 100 কিলোজুল শক্তি বের হয়ে গেল না প্রকৃতিতে, তাহলে সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। আবার উল্টা ভাবে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 100, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 500। তাহলে 100 থেকে সে যদি 500 হতে চায় তাকে কি করতে হবে? তাহলে তার হ্যাঁ কিছু করতে হবে না, এমনি তো মাইনাস না, কারণ বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, এটা বিক্রিয়ক এটা উৎপাদ। বিক্রিয়কের এখন অভ্যন্তরীণ শক্তি আছে 100, আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 500। তাহলে বিক্রিয়ক থেকে যদি উৎপাদ হতে হয় তাহলে তার কি করা লাগবে?
শক্তি দিতে হবে। শক্তি শোষণ করবে, বাইরে থেকে তাকে শক্তি সঞ্চয় করতে হবে। তাহলে বাইরে থেকে সে যদি সঞ্চয় করে তাহলে ওই আশেপাশটাতে কি করবে? ঠান্ডা করবে না? তাহলে সেটা হবে তাপহারী বিক্রিয়া। স্যার আগে না ভাঙতে হবে স্যার। মানে ভাঙার কথা তো ভাঙতে তো হবে, ঠিক আছে। এখন অভ্যন্তরীণ শক্তির কত আছে সেই হিসাব যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি হিসাব করলে বিক্রিয়ক উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি কত আছে মাইনাস বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি কত আছে সেটা আমরা টেনেছে মানা যাবে। মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো স্যার শক্তির মান দেয়া থাকবে। হ্যাঁ, বিক্রিয়ার পরের অবস্থা এটা হলো E1, বিক্রিয়ার আগে, মানে বিক্রিয়ার আগে বিক্রিয়কের মধ্যে যে কতটুকু শক্তি আছে এটাকে আমরা E1 দ্বারা প্রকাশ করি। আর E2 হচ্ছে এটা। E1 টা কি? E1 টা হলো বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। আর E2 যেটা আছে 2 দ্বারা বোঝায় উৎপাদের শক্তি, উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি। আর দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, একদম সোজা হয়ে দাঁড়ায় থাকো, ভাইয়া সেটা এখানে বসে এখানে দিয়ে গেছি। চুপ। আচরে করতে তাহলে E1 টা দ্বারা কি বোঝাচ্ছে? বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। আর E2 দ্বারা কি বোঝাচ্ছে? উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমাকে বলো যে বিক্রিয়ক থেকে তো উৎপাদ হয় না, উৎপাদ থেকে বিক্রিয়ক হয়। বিক্রিয়ক থেকে তো উৎপাদ হবে। তো বিক্রিয়ক থেকে যদি উৎপাদ হয় তাহলে সেক্ষেত্রে তাপ বিকিরণ হবে না তাপ শোষণ হবে? শোষণ হবে। হ্যাঁ, না স্যার বিকিরণ হবে। মানে ওর তো বেশি, ওর তো বেশি আর ওর কম। মানে ওর সাপোজ মনে করো 500 কিলো জুল আর ওর মান কত? 400। ওর 400। তাহলে 500 থেকে যদি 400 হতে চায় বাকি 100 কিলো জুল কি হবে? শোষণ হবে না বের হয়ে যাবে? শোষণ হবে। বের হয়ে যাবে। আগুন আছে, আগুন বের হয়ে যাবে। তোমার এই পকেটে আছে 500 টাকা, এই পকেটে আছে 400 টাকা। তো 500 থেকে তুমি যদি 400 বানাইতে চাও আর 100 টাকা কি করবে? বের হয়ে যাবে না? দ্যাট মিন্স বিক্রিয়ক থেকে, হ্যাঁ, বিক্রিয়ক থেকে যদি উৎপাদ হয় আর বিক্রিয়কের মোট শক্তির পরিমাণ যদি বেশি থাকে আর উৎপাদের যদি কম থাকে তাহলে এই ক্ষেত্রে শক্তি কি হবে? শক্তি নির্গত হবে। শক্তি নির্গত হবে। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে বিক্রিয়কের, এটা লেখা সবাই, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। বাজার মনোযোগ এটা বুঝতে পারছো? তাহলে বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের কম। তাহলে বেশি থেকে যদি কম হয় তাহলে অতিরিক্ত শক্তি কি হবে? পরিবেশে চলে যাবে। আবার চিন্তা করো, আবার যদি এরকম হয় যে E1 এর মান, এটা হলো E1, E1 আর এটা হলো E2, এটা হলো শক্তি। তাহলে আমাকে বলো তো এটা তাপ উৎপাদী হবে না তাপ হারি হবে? এটা পরেরটা, স্যার এটা এটা কিসের গ্রাফ? হ্যাঁ, এটা বুঝছ নাই? আমি বললাম যে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি এটা E1, E1 দ্বারা বোঝায় সবসময় বিক্রিয়কের শক্তি আর E2 দ্বারা বোঝায় উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। তাহলে এখানে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উপরে না আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি নিচে না, তাহলে বিক্রিয়ক থেকে তো উৎপাদ হবে। যখন বিক্রিয়ক থেকে যখন উৎপাদ হবে তখন শক্তি, অতিরিক্ত শক্তি কি করবে? নির্গত করবে। তখন সেটা কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া হবে। এটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। এটা হলো চিত্র। তাহলে ওইটা তাপ হারি। হ্যাঁ, তাপ উৎপাদী। শোনো, এটা কিন্তু এসএসসি পরীক্ষাতে আসছে। এই গ্রাফ দিয়ে বলে দিচ্ছে এটা ব্যাখ্যা করতে বলছে। কইরা যাচ্ছে আমার কই না আর আমারে না কই বেড়া মায়া আরে আমার কাছে কাল জেনারেল কালেকশন
এটা আসি 500 টাকা দিতে আসি তাহলে এটা দেখো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কম উৎপাদের বেশি। তাহলে আমাকে বলো যে বিক্রিয়ক থেকে যদি উৎপাদ হতে হয় তাহলে শক্তি কি করা লাগবে? শোষণ করতে হবে। মনে করো একটা বিল্ডিং এর নিচতলায় বাসা ভাড়া কম আর উপরতলা, যে আমরা অবশ্য বোর মডেলটা পড়ছি মনে আছে যে নিচতলা যদি বাসা ভাড়া কম থাকে, আমি যদি দোতলা অথবা তিনতলা উঠতে চাই সেখানে বাসা ভাড়া বেশি, তাহলে আমাকে কি করতে হবে? অতিরিক্ত ভাড়া বেশি দিয়ে আমাকে উপরে যেতে হবে না? জি। এরকম দ্যাট মিন্স বিক্রিয়ক থেকে সে যদি উৎপাদ হতে হয় তাকে কি করতে হবে? অতিরিক্ত শক্তি সঞ্চয় করতে হবে। তাহলে সেটা হবে তাকে কি করতে হবে? সেক্ষেত্রে কি করতে হবে? শক্তি দিতে শোষণ হবে। সেক্ষেত্রে শক্তি শোষণ হবে। আর যে বিক্রিয়ায় শক্তি শোষণ হয় তাকে কি বলে? তাপহারী বিক্রিয়া। আর এই বলে তাপহারী বিক্রিয়া রয়েছে। বারবার আবার জি আচ্ছা নেক্সট তারপরে দেখো মানে এটা তাড়াতাড়ি কেন এটা না মাইনাস হবে ডেলের জন্য কাজের জন্য ডেল এইচ এর মান, আমরা তো ডেল এইচ এর মান বলতে কি বোঝায়? যে উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তির কথা আমি বলছি। তাহলে দেখো এটার মান কি হবে? ডেল এইচ এর মান কি হবে? এটা উৎপাদেরটা বেশি আর বিক্রিয়কেরটা কম। তাহলে উৎপাদের যদি বেশি হয় বিক্রিয়কের যদি কম হয়, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, তাহলে সেক্ষেত্রে সাপোজ 500 মাইনাস 400, এটার রেজাল্ট কি? প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে তাপহারী বিক্রিয়া এটা বোঝাচ্ছে। আবার চিন্তা করো এখানে আমরা বলি যে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম বিক্রিয়কের বেশি, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো? এই ক্ষেত্রে ডেল এইচ কি হবে? মাইনাস E2 মাইনাস E1, এই ক্ষেত্রে মাইনাস হবে, তাই না? আর এই ক্ষেত্রে ডেল এইচ এর ক্ষেত্রে E2 মাইনাস E1 এটা মান কি হবে? প্লাস। কারণ কি? উৎপাদের বেশি, এই ক্ষেত্রে ওর উৎপাদের শক্তি বেশি আর বিক্রিয়ক কম, এর জন্য প্লাস হবে। আর এই ক্ষেত্রে কথা বললে এরকমই হবে। আরে আমি কোশ্চেন থেকে আচ্ছা বসো বসো। তাহলে সেক্ষেত্রে কি হবে? এটার মান মাইনাস হবে। আচ্ছা নেক্সট এবারে বুঝছো তো না? আচ্ছা এখন আমরা কিছু কিছু মৌলের বা কিছু কিছু বন্ধন শক্তি আমরা বের করব। লেখো যে বন্ধন এবং বন্ধন শক্তির মান লেখো। প্রথমে হেডলাইন এখানে লেখো যে চার্ট করবা। পেজ নাম্বার কত? এই দেখো তোমরা লেখো বন্ধন আর এখানে লেখো বন্ধন শক্তি। ওকে পার্থক্য না না কিছু কিছু বন্ধন আর বন্ধন শক্তির মান লেখো। কিলোজুল পার মোল। তাহলে কার্বন হাইড্রোজেনের কথা বলছি। এটা 114। ওকে কার্বন ক্লোরিন এটা মানে হচ্ছে 326। কার্বন 144। তার আগে 143। এই মানগুলো তোমাদের সবগুলো মান মুখস্থ করা লাগবে। তোমার কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে। ওগুলো কেন মুখস্থ করবো? সময় অ্যাকাউন্ট করতে হবে। না না ইউটিউবে हम দিয়ে দিই। ইউটিউবে লাগা থাকে। এটা তো চ্যানেলে আজকে রাত্রে দিয়ে দিন। আচ্ছা আজকে দেখো এই মানগুলো এই শোনো এই মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে না। মুখস্থ রাখতে পারো। তোমার প্র্যাকটিক্যাল কাজ করার জন্য এগুলো দেয়া থাকবে। কলটা কেটে দাও। এই আবু সুফিয়ান তো নাই না? আবু সুফিয়ান আসে নাই।